আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 10:45টার দিকে মৃত ঘোষণা করেন। পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাইম সহ 10 থেকে 12 জন তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়, সেই সঙ্গে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। অনেক নেতারা ওকে সাপোর্ট দেয়, ওকে ভালো জানে, এলাকার মানুষটাও, গরিব মানুষ থেকে শুরু করে যারা যে কোনো সমস্যায় পড়লে ও দেখা যায় বিচার ও মিলায় দেয়, মিউচুয়াল করে দেয়। ও কখনো মারামারি করে না। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে টাঙ্গাইলের যমুনা নদীর পানি। এতে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাখারিয়া নলিন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে সড়কটি পুরোপুরি নদীগর্ভে চলে যেতে পারে। এজন্য দুর্ঘটনার শঙ্কায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়কটি ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে গোপালপুর, খাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার লাখো মানুষ। আতঙ্কে দিন পার করছে নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকিতে রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ইতিমধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এদিকে উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দর্শক, এ বিষয়ে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাখারিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঢাকা তারাকান্দি মহাসড়কের এখন কি অবস্থা এবং প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন সেখানে জানাবেন? জি ইবাদ, ধন্যবাদ আপনাকে। গেল কয়েকদিনে টানা বর্ষণ এবং উজানের ঢলে যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। তো ইতিমধ্যেই এই পানি বৃদ্ধির ফলে ঢাকা তারাকান্দি সড়কের যে গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকা রয়েছে, এই শাখারিয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে প্রায় 100 মিটার এলাকা কিন্তু ভেঙে গেছে। শুধু এটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলাই চলে না, এটি কিন্তু ঢাকা তারাকান্দি মহাসড়কও বলা হয়। এবং এই মহাসড়ক দিয়েই যে সার কারখানা রয়েছে জামালপুরে, এখান থেকেই সেই পণ্যবাহী যে ট্রাক সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। তবে যেটি প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ভারী বর্ষণ এবং তীব্র স্রোতের কারণেই গেল কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে একটি পরিসংখ্যান আমি দিয়ে রাখি যে যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজকে বিপদসীমা 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু যমুনা নয়, প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু টাঙ্গাইলে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা পানি উন্নয়ন বোর্ড কিন্তু ইতিমধ্যে এই ভাঙন ঠেকানোর জন্য কাজ করছেন, জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে গতকাল যে ভাঙন যে পর্যন্ত ছিল, আজকে কিন্তু তেমনটা বৃদ্ধি পায়নি, সেই অবস্থায় আছে। যেহেতু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে, ইতিমধ্যেই দফায় দফায় কিন্তু এই স্থানটি পরিদর্শন করেছেন টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম পিন্টু। তিনি এসেছেন এবং সেই ভাঙন ঠেকানোর জন্য তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে তিনি নির্দেশ দিয়েছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে বাঁধটি রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যে সড়ক ঢাকা তারাকান্দি সড়ক, এই সড়কটি ভেঙে গেলে যে পার্শ্ববর্তী ভুয়াপুর সহ 4-5টি উপজেলার কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী হবে এবং তাদের মধ্যে যে একটি আতঙ্ক, পাশে কিন্তু রয়েছে ব্যাপক ঘরবাড়ি এবং বহু স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু বিনষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আপনাকে। ঢাকার কেরানীগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নেওয়া বীর নিবাস প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতিতে এখনও ঘর বুঝে পাননি 30 মুক্তিযোদ্ধা। ঘর পাইয়ে দিতে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতিষ্ঠানটি। জীবনের শেষ সময়ে এসেও নিজেদের প্রাপ্য অধিকার আদায়ে সরকারি দপ্তরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের। ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য 2021 সালে ঢাকার কেরানীগঞ্জে বীর নিবাস প্রকল্পের আওতায় 70টি 2 কক্ষের বাড়ি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে 7টি ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব পেলেও মেসার্স কিংডম বিল্ডার্স প্রভাব খাটিয়ে একাই বাগিয়ে নেয় 35টি বাড়ি নির্মাণের কাজ। এ পর্যন্ত 5টি বাড়ি হস্তান্তর করলেও বাকি 30টি বাড়ির কাজ অর্ধেক করে বেশিরভাগ বিল উঠিয়ে 2023 সালে লাপাত্তা হয়ে যায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘর পাইয়ে দিতে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। টাকা তো উঠাই নিয়ে গেছে, সেটা তো দায়ী মুক্তিযোদ্ধারা না, এর জন্য দায়ী কিন্তু মুক্তিযোদ্ধারা। দায়ী হলো একমাত্র অফিস। এখন ঠিকাদার কোথায় আছে এটা তো অফিস জানে, সেটা তো আর দায়ী আমরা। এখন কিছু হয়নি, আমাদের এই অবস্থা পড়ে গেছি। মুক্তিযোদ্ধারা যারা আছি সবাই হইলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্তের নিচেরও আছে কিছু। কন্ট্রাক্টর ধরছে টেলিফোনে, এবং টেলিফোনে উনি বলছেন যে আমি এখানে অনেক ঋণী আছি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে, অনেক এর কাছ থেকে 1 লাখ টাকা নিছি, কারো কাছে 2 লাখ টাকা নিছি। তো এই টাকার দায় আমি এখানে দেনা। আর তারপরে আমার একটা সংশয় যে আমি যদি এখানে আসি তাহলে আপনারা আমার রেসপন্সিবিলিটি নিতে পারবেন কিনা আমার জীবনের। অভিযোগ অস্বীকার করে কিংডম বিল্ডার্স দায় চাপাচ্ছে প্রকল্প বাস্তবায়ন অফিসের ওপর। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তো ভাই কোনো টাকা নেয়নি কারো কাছ থেকে, যে অফিসিয়াল কিছু সিস্টেমের কারণে হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম। অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন। 30টি ঘর যেগুলো হস্তান্তর করা হবে সেখানে কতটুকু কাজ হয়েছে এবং কি অবস্থায় আছে ওভারঅল অবজারভেশন নিয়ে আমরা এর পরবর্তীতে ব্যবস্থা নেব। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় ঘর না পেয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিন কাটছে গভীর অনিশ্চয়তায়। দ্রুত এই সমস্যার সমাধান পেতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ চান তারা। আব্দুল হামিদ, RTV। ক্যালেন্ডারের পাতায় সময় এগিয়েছে, কিন্তু কিছু পরিবারের কাছে সময় যেন থমকে আছে 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। প্রতিটি সকাল শুরু হয় এক বুক শূন্যতা নিয়ে, প্রতিটি রাত শেষ হয় ফিরে না আসা প্রিয়জনের স্মৃতিতে। সন্তান আবারও একদিন দরজায় এসে করা নাড়বে, এমন বিশ্বাস নিয়ে অপেক্ষায় থাকা এক মায়ের গল্প জানাচ্ছেন অভি আরিফ। আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত, আমার ছেলে নেই। বাবাকে ডাক দিত, তোর কেউ ডাকে না। উনিশ বছরের তরুণ আলামিন ইসলাম শুভ রায়ের বাজারের এক দরিদ্র পরিবারের সন্তান। ফুটপাতে মেরামত করতেন রিক্সা, সাইকেল। সংসারের অভাব গোছানোর সেই স্বপ্ন থেমে যায় 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আমি আমার ছেলেকে বললাম, বাবা মিছিল লাগতেছে, চলো ভাত খাইবা। ছাত্ররা লাঠি ভাঙতে পারতেছে না, দিল অনেকটি লাঠি ভেঙে দিল। ছাত্রদের সাথে গিয়া ও দাঁড়াইছে, দেখলাম একটা হেলিকপ্টার মাথার উপরে 2-3টা ঘূর্ণা দিছে। একটা ঘূর্ণা দিয়ে একটা ছেলে পইরা গেল পর আমি ওই পারের থেকেই বলতেছি, আল্লাহ কার মার ছেলে জানি পইরা গেছে, তোমরা একটু ধরো। তাই সামনে গিয়ে দেখি আমার ছেলে, দেখি খুব রক্ত বাইরিতেছে। জরাজীর্ণ ঘরের প্রতিটি কোণে যেন এখনো ছড়িয়ে আছে শুভর উপস্থিতি। আলমারিতে যত্ন করে রেখে দেওয়া জামা কাপড়, পুরনো কিছু জিনিস আর দেওয়ালে টানানো ছবি, এসবই এখন বাবা মায়ের কাছে সন্তানের শেষ স্মৃতি। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা রেনু বেগম ও বাবা শামীম। আমি যখন ওর বয়সী কারোর সাথে কথা বলি তখনকাই ওর কথাটা বেশি মনে পড়ে, কষ্ট লাগে যে আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত, আমার ছেলে নেই। শুধু আমার ছেলে না, যারা 24শে জুলাইতে শহীদ হয়েছে তাদের সবার বিচারটা যাতে সরকার দ্রুত করে। খুব খারাপ লাগে, আগে দেখলে বাবাকে ডাক দিত, তোর কেউ ডাকে না, যেটুকু পারতো কাম কাজ করে দিতাই না, কাম করি। মনে পড়ে তখনই খারাপ লাগে অনেক। এদিকে মাঝে মধ্যে জামা কাপড় ধরে কান্দি। শুভ শুধু একটি নাম নয়, জুলাইয়ের সেই সহিংসতায় হারিয়ে যাওয়া অসংখ্য তরুণের প্রতীক, যাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে বহু পরিবারের স্বপ্ন, নিভে গেছে অনেক মায়ের চোখের আলো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন প্রাণহানির প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ভয় থেকে সে নিজের ক্ষমতা বা গদিকে সুরক্ষিত রাখার জন্যই যা যা করা দরকার বা যে অগণতান্ত্রিক কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলোই সে করেছে। সামনের দিনগুলোতে যে বা যারাই ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, কোনো অনির্বাচিত প্রেক্ষাপট যাতে তৈরি না হয়। রেনু বেগমের কাছে সময় এখনো থেমে আছে সেই জুলাইয়ে। শুভ আর ফিরবে না এ সত্য মেনে নিয়েই প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনছেন এই মা।
স্মৃতিতে অম্লান ২৪শে জুলাই। ২৪-এর সেই সহিংসতার ঘটনাগুলো এখনও এই পরিবারগুলোর কাছে এক অপূরণীয় ক্ষতির নাম। নিহতদের পরিবার চায় ন্যায় বিচার, আর আহতরা চায় সঠিক পুনর্বাসন এবং যথাযথ স্বীকৃতি। ইতিহাসের এই কালো দিন যেন আর ফিরে না আসে, এমনটা প্রত্যাশা সকলের। অভি আরিফ, আর টিভি, ঢাকা। করোনাকালে আলোচিত মোহাম্মদ শাহেদ কারামুক্ত হয়ে আবারও লিপ্ত হয়েছেন জালিয়াতি ও প্রতারণায়। শুরু করেছেন আবাসন ও হোটেল ব্যবসার নামে নতুন প্রতারণা। সরকারি প্রকল্পের নামে জালিয়াতি করে আটকেছেন প্রশাসনের জালে। তার সঙ্গে রয়েছেন রেজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। উত্তরার হোটেল প্রকল্প কিংবা পাথর ব্যবসা, সবখানেই রয়েছে তার প্রতারণার ফাঁদ। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। করোনায় মানুষকে জীবন মৃত্যুর মুখে ফেলে কারাবাস শেষে মুক্তি পেয়েই নতুন অপরাধে জড়ান রিজেন্ট গ্রুপের মোহাম্মদ শাহেদ। লক্ষ্য এবার আবাসন ও হোটেল ব্যবসায়। সম্প্রতি উত্তরায় দিয়াবাড়িতে রয়্যাল গ্লোরি নামে একটি হোটেলের শেয়ার বিক্রি নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শাহেদ ও তার সহযোগী মাসুদ পারভেজের বিরুদ্ধে। বিপদেই পড়ে গেছি। উনি কমিট করেছিল জুলাই মাসের ফার্স্ট উইকে, মানে এই মাসের ফার্স্ট উইকে তাকে আমার ইনভেস্টমেন্টটা ফেরত দেবে। কথার কোনো সত্যি পাচ্ছি না। অন্যের ভবন ভাড়া নিয়ে তাতে সাইনবোর্ড লাগিয়ে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। এমন খবরে আরটিভির অনুসন্ধানী দল পৌঁছতেই ঘটে নাটকীয়তা। রাতারাতি সরিয়ে ফেলে ভবনের সাইনবোর্ড। শুধু হোটেলের শেয়ার বিক্রি নয়, পাথর ব্যবসার নামেও শাহেদ মাসুদরা বাগিয়ে নিয়েছেন কোটি টাকার পণ্য। এমডি যে মাসুদ পারভেজ আমাদের ওয়ার্কার দিচ্ছে 3 দিনের ক্রেডিট, আজকে মনে করেন যে 1 বছর প্লাস হয়ে গেল, টাকা দেয় না। চেকগুলো দিয়া মামলা করার প্রস্তুতি নিয়েছিলাম। নিজস্ব কর্মচারীদের প্রতিও ছিল তাদের অমানবিক আচরণ। উনি দেখা গেছে একটা মিটিং ডেকে সবাইকে বলতো আজকেই সবাইকে 1000 টাকা করে শেয়ার কিনতে হবে, 2000 টাকা শেয়ার কিনতে হবে, এরকম অফিসের সবাইকে জোর জবরদস্তি করে উনি টাকাগুলো নিত। এই হোটেলটা উনি ভাড়া নেয়, এই ভাড়া জায়গাটার উপরে উনি শেয়ার বিক্রি করে। প্রায় 30-40 লাখ টাকার মতো শেয়ার বিক্রি হয়। ভুয়া সার্টিফিকেট তাদেরকে দেয়া হয়, যে সার্টিফিকেটের আসলেও কোনো ভ্যালিডিটি নেই। বিভিন্ন আইটির লোক আছে, তারা হচ্ছে এই লাইসেন্সগুলো অনলাইনে করে সেখানে ইরেজ করে আপনার নামগুলাকে, অ্যাড্রেসগুলো বসায় দেওয়া হয়। পূর্বাচল এবং উত্তরার সাইডে বিভিন্ন ফাঁকা যে জমিগুলো আছে, সেখানে মালিকদের সাথে কিছু অর্থ লেনদেনের বিনিময়ে ওখানে সাইনবোর্ড লাগিয়ে তারা ওখান থেকে অর্থ আদায় করছে। তাদের কাগজপত্রে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সাইন ইউজ করে, তারা এক জায়গায় এক সাইন ইউজ করে। গিয়াসউদ্দিন আল মামুন, তার নামও তারা ব্যবহার করে এবং মানুষকে এই নামগুলো ব্যবহার করে ভয়ভীতি দেখে তারা অর্থ আদায় করে মানুষের কাছ থেকে। এসব বিষয়ে বক্তব্য জানতে গেলে আরটিভির ক্যামেরা দেখে পালিয়ে যান ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। পরে মুঠোফোনে অস্বীকার করেন সব অভিযোগ। এখন 11টা মামলার মতন আছে। কিছু যে জমি শেয়ার টিয়ার বিক্রি করা হয়েছে। না রূপগঞ্জে কোনো শেয়ার বা কিছু এই মুহূর্তে নাই। আগে যখন ছিল আমরা যারা কোম্পানি ছিল ডিরেক্টর, আমরাই নিয়েছিলাম আর কি। বারবার এমন অপরাধের পুনরাবৃত্তি বন্ধের কঠোর আইনি ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের। মোহাম্মদ শাহেদের মতো যারা হ্যাবিচুয়াল অফেন্ডার আছেন, তারা সুযোগ পেলেই প্রতারণা, চেক জালিয়াতি সহ অন্যান্য অপকর্মগুলি করে যাচ্ছেন। গত 20 জুলাই মিরপুর ইসিবি চত্বর এলাকা থেকে 2 কোটি টাকার চেক ডিজনার মামলায় আবার গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ। রনি মজুমদার, আরটিভি, ঢাকা। ব্যাপক ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে। স্থানীয়দের দাবি, নামজারি থেকে শুরু করে প্রতিটি সেবার জন্যই গুনতে হয় অতিরিক্ত টাকা, আর টাকা না দিলে ফাইল আটকে রেখে দিনের পর দিন হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধরই পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস। সরকারি নিয়ম অনুযায়ী নামজারির ফি 1150 টাকা হওয়ার কথা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণই ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিমউদ্দিন প্রতিটি নামজারির জন্য দাবি করেন 5 থেকে 10 হাজার টাকা। ক্ষেত্র বিশেষে এই দাবির অঙ্ক লাখ টাকাও ছাড়িয়ে যায়। চাহিদা অনুযায়ী টাকা না দিলে ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। দেখানো হয় নানা ধরনের অজুহাত ও ত্রুটি, ফলে বারবার অফিসে ঘুরে হয়রানি হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিম উদ্দিনের অফিসের প্রধান সার্ভার চলে বহিরাগত ব্যক্তিদের নিয়ন্ত্রণে। এর আগেও অনিয়মের কারণে তাকে বদলি করা হলেও নেওয়া হয়নি কোনো কঠোর প্রশাসনিক পদক্ষেপ।
না কাল্লা না শুকইয়া পরের দিন টাকা লাগবে 1 লাখ কাছে কাজ করতে গেলে বিপুল পরিমাণ টাকা চাই। উনি কইছে এটার হোল্ডিং এবং সমন্বয় করতে প্রায় 10,000 টাকার মতো লাগবে, আর প্রায় 9,000 টাকা রাজি হয়েছে, 5,000 টাকা দেওয়া হয়েছে, আমার সামনে 5,000 টাকা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা দায় এড়ানোর চেষ্টা করেন। স্যারের সাথে আপনি কথা বলেন, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ বলেন, আপনি এই দিয়ে আমার কোনো কথা। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমার কাছে 1-2 জন ফোন দিয়েছিল, আমি তাদেরকেও বলেছি আপনারা একটা লিখিত অভিযোগ দেন এবং এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, যারা এই ধরনের যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে তারা যেন অবশ্যই আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেয়। সরকারি সেবাকে যারা বাণিজ্যের হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখে, তাদের বিরুদ্ধে কেবল বদলি সমাধান নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV। সেতু যেন এখন চরম ভোগান্তি আর আতঙ্কের নাম। টাঙ্গাইলের ঘাটাইলে 3 দশকের পুরনো ভেঙে পড়া ব্রিজে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন 30 গ্রামের বাসিন্দা। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর উপর একটি স্থায়ী সেতুর অভাবে আজও লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে চরম যোগাযোগ সংকটে পড়েছেন 30টি গ্রামের লক্ষাধিক বাসিন্দা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের পারস্যী এলাকায় প্রায় 30 বছর আগে নির্মাণ করা হয় বাবুরবাড়ি ব্রিজ। দীর্ঘদিন সংস্কার না করায় এটি এখন চরম মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের 2 পাশের রেলিং ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা, আর মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যে ব্রিজের যে হাল হকিকত অবস্থা, তাতে ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমাদের এই ব্রিজে ভ্যান চালান খুব কষ্ট হয়, খুব সমস্যা, আমরা গাড়ি চালাই ঠিক মতো চালাইতে পারি না। টালি জোড়াতে বেনালারা অটোলারা হারে আবার হেনি ভেঙে জায়গা। রাজধানী ঢাকার উপকণ্ঠ ধামরাই ও মানিকগঞ্জের সিংগাইরের সংযোগস্থলে চিত্রটা আরো করুন। মাঝখান দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী বিচ্ছিন্ন করে রেখেছে 2 তীরের প্রায় 30টি গ্রামের লক্ষাধিক মানুষকে। যুগের পর যুগ ধরে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জনপদের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো, আর এই সাঁকোর কারণে তৈরি হয়েছে জীবন মরণ সংকট। এই 30-40টা গ্রামের মানুষেরই চলাচলে খুব অসুবিধা। আমরা যখন হাঁটি এই ব্রিজটা নড়বড় করে, যদি এই ব্রিজটা ভালো করে দেয় আমাদের সকলের জন্যই ভালো হয়। আমাদের একটা ব্রিজের এখানে খুবই দরকার। এদিকে 2 জেলাতেই জনদুর্ভোগের কথা স্বীকার করে আশ্বাসের বাণী শুনিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ইতিমধ্যেই এটার প্রস্তাব স্থানীয় সরকার অধিদপ্তর পাঠিয়েছি। তারা ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য একটা টিম এসেছিল, সম্ভাব্যতা যাচাই করে গিয়েছে। আশা করি খুব শীঘ্রই এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয়ে যাবে। ব্রিজটি নির্মিত হলে এলাকার ব্যবসায়ীগণ এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তা সুগম হবে বলে আমরা আশা করছি। কাগজে কলমে আশ্বাসের ফাইলবন্দি গল্প শুনতে শুনতে ক্লান্ত 2 জেলার লাখো মানুষ। আধুনিক যোগাযোগের যুগে এসে দ্রুত একটি নিরাপদ সেতু নির্মাণ করে যাতায়াত সংকটের অবসান ঘটানোই এখন 2 পাড়ের অধিবাসীদের প্রধান দাবি। লিওন আজাদ, RTV। চরম ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের প্রায় 7 লাখ মানুষ। গাইনি, সার্জারি, শিশু ও হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সাধারণ মেডিকেল অফিসারদের নিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। কুষ্টিয়া দৌলতপুর সংবাদদাতা তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। রোগ নির্ণয়ের জন্য নেই এক্স-রে মেশিন, আর 25 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন কেবল 8 জন। বছরের পর বছর শূন্য রয়েছে গাইনি, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, চক্ষু ও শিশু বিশেষজ্ঞের মতো গুরুত্বপূর্ণ সব পদ সাধারণ মেডিকেল অফিসার দিয়ে চলছে নামে মাত্র চিকিৎসা। আর এভাবেই চলছে কুষ্টিয়ার দৌলতপুরের প্রায় 7 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি এই হাসপাতালে পা রাখলেই থমকে যায় সময়, বাড়তে থাকে অপেক্ষার প্রহর আর বাড়তি খরচ। অভিযোগ ভুক্তভোগীদের। বাচ্চা নিয়ে এসে হয়রান হচ্ছে, কিন্তু হাসপাতালে ডাক্তার নেই। আমরা সরকারের কাছে এটা আবদার করছি যে আমাদের হসপিটালে একটা গাইনি ডাক্তার দেয়। হার্টের ডাক্তার না থাকার জন্য কুষ্টিয়ায় আমাদের যেতে হচ্ছে। সদর হাসপাতালের সেবা নেওয়া কখনোই সম্ভব না, সেহেতু এই দৌলতপুরকে স্বয়ং সম্পূর্ণ করে ডাক্তারদের নিয়ে এসে
এখানে সার্জারি বিভাগ চালু করে, গাইনি বিভাগ চালু করে মানুষ যাতে প্রত্যেকটা সেবা এই জায়গাতে পেতে পারে সেই ব্যবস্থা করা। জনবল সংকটের সত্যতা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সংকট নিয়েও চালাচ্ছেন সেবা কার্যক্রম। ডাক্তার না থাকার কারণে আমাদের যেগুলো ডাক্তার আছে এদের উপরে অনেক চাপ পড়ছে। আমাদের এই কনসালটেন্টের সংকটটা যদি আমরা উত্তরণ করতে পারি, সেবার মান আরো বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সেবা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলা বন্ধের দাবি জানান ভুক্তভোগীরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।